আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাস হচ্ছে স্ট্যাটিস্টিক্স ফর রিসার্চের প্রথম পার্ট। তো প্রথমে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু কথা বলি এবং তারপর আমি হচ্ছে এটা নিয়ে কথা বলি যে স্ট্যাটিস্টিক্স কেন আমাদের রিসার্চে গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে কোনো একটা কিছু আপনি গবেষণায় পাইলেন বা হচ্ছে কোনো একটা কিছু আপনি জানলেন, সেটা আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে বা আপনাকে মানে হচ্ছে এটার পিছে হচ্ছে কি কি তথ্য বা কি কি ঘাটাঘাটি করে আপনি তো মানে রিসার্চের ফাইন্ডিংটা পেয়েছেন সেটা নিয়ে বলবেন। যেমন রিসার্চ দুই ধরনের হয়, আগের ক্লাসে আমি বলেছি। একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ রিসার্চে আপনাদের হচ্ছে কমেন্ট করতে হবে এমন ভাবে যে শুরুতে এরকম ছিল, শেষে এরকম হয়েছে, বা একটা সংখ্যার মাধ্যমে। যেমন আমি বলি 2010 সালে রোড অ্যাক্সিডেন্ট ছিল হচ্ছে 5,000টা, 2020 সালে হচ্ছে যেটা দাঁড়াইছে 10,000। তাহলে কি আমি বলতে পারি না যে এই 10 বছরে রোড অ্যাক্সিডেন্ট দ্বিগুণ হয়েছে? এই যে আমি একটা তথ্য দিয়ে আপনাকে একটা ফাইন্ডিংস খুঁজে বের করলাম, এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ ডাটা বা কোয়ান্টিটেটিভ রিসার্চে স্ট্যাটিস্টিক্স সবচেয়ে বেশি লাগে। স্ট্যাটিস্টিক্স এর অনেক ধরনের কাজ আছে। তো সবচেয়ে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হলো যে এইটা আমাদের একটা রিসার্চে ইনফরমেশন বা হচ্ছে ডেটা থেকে আমাদেরকে হচ্ছে একটা কিছু বের করে নিয়ে আসতে হয়। তো স্ট্যাটিস্টিক্স এর একটা সুন্দর সংজ্ঞা আছে, যেটা হচ্ছে বলা যেতে পারে যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্স আমি হচ্ছে যদি এরকম ভাবে বলি, দ্য আর্ট, আমি পরে একটু লেটারটা ছোট করতেছি, আগে লিখে নেই, অফ লার্নিং from data using data to guide the decision making process. এনি ভলেন্টিয়ার যে এইটার মানে কি আমাকে একটু বুঝায় বলবেন? কেউ যদি বলতে চান বলতে পারেন। খুব কঠিন কোনো তথ্য না। এটার মানে কি? আমি বলছি স্ট্যাটিস্টিক্স মানে দ্য আর্ট অফ লার্নিং ফ্রম ডাটা ইউজিং ডাটা টু গাইড দ্য ডিসিশন মেকিং প্রসেস। কেউ একজন কি একটু কাইন্ডলি বলবেন বা হচ্ছে ভলেন্টিয়ার হিসেবে এটার এক্সপ্লেনেশনটা একটু বলবেন? আচ্ছা, তাহলে আমি, আচ্ছা প্রাঞ্জল বল। ভাই বেসিক্যালি এখানে আমাদের কাছে কিছু ডিসক্রিট ডেটা দেওয়া থাকে। সো ডিসক্রিট ডেটা গুলো একটা আরেকটার সাথে দেখা যাচ্ছে ওইরকম কোনো সম্পর্ক নাই, বাট ওইগুলাকে অ্যানালাইসিস করে আমরা সেই ডিসক্রিট ডেটার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বা ট্রেন্ড ওইগুলা সম্পর্কে একটা প্রেডিকশন দিতে পারি। ওকে, প্রেডিকশন। তাহলে প্রাঞ্জলের কথা মতে আমি যদি হইতেছে এরকম ভাবে করতে পারি যে হচ্ছে আমার কাছে ডেটা আছে, ডেটা থেকে আমি কি করব, আমি হচ্ছে ডেটাকে আমি হচ্ছে কোনো একটা মডেল বা কোনো একটা প্রসেস বা অ্যানালাইসিসের মাধ্যমে আমি একটা প্রেডিকশন দিব। বেসিক্যালি প্রাঞ্জল যেটা বলছে যে একটা ডেটা, এটা থেকে আমি একটা মডেল বা একটা অ্যানালাইসিস নিব, নেওয়ার পরে হচ্ছে আমি একটা প্রেডিকশন নিব। প্রেডিকশন দেওয়ার ফলে আমাকে হচ্ছে একটা মানে হচ্ছে ফাইন্ডিংস আসবে। এই তো মেইন কথা। এই যে যে প্রসেসটাকে বলতেছি সেটাকে আমি একটা আর্ট বলতে পারতেছি। কারণ কি? কারণ হচ্ছে এইখানে হচ্ছে এই যে যে আর্টটা বলতেছি, এই আর্টটার কারণ হচ্ছে এইখানে আমাকে কিছু ডাটা থাকবে, সেটা একদম মানে কোনো সাজানো গোছানো না, অগোছালো ডাটা। সেটা থেকে আমরা একটা ইনফরমেশন বের করব বা হচ্ছে সেটা একটা কোনো প্রসেস বা মডেল মধ্যে ফেলাইয়া তারপর হচ্ছে আমি সেখান থেকে আমার দরকারি তথ্যটা বের করে আনবো। আচ্ছা, এখন গেল আমার হচ্ছে যে হোয়াট ইজ ডেটা আর হোয়াট ইজ ইনফরমেশন। তো যারা ইন্টার আইসিটি পড়ছেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। তারপরও যদি কেউ একটু বলতেন যে হোয়াট ইজ ডেটা এন্ড ইনফরমেশন এবং এই দুটার মধ্যে পার্থক্য কি?
বেসিক আইসিটি ক্লাস এটা যে কেউ পড়ছেন, যে ডেটা আর হচ্ছে ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি, কেউ যদি একটু বলতেন। আচ্ছা আমি বলে দিই, ডেটা হচ্ছে র আনঅর্গানাইজ ফ্যাক্ট, আর যেখানে হচ্ছে ইনফরমেশন হচ্ছে প্রসেসড অর্গানাইজ, আর হচ্ছে কোনো একটা মিনিংফুল আর হচ্ছে ইউজফুল টু ডিসিশন মেকিং। তো এখানে একটা কোশ্চেন আছে যে ডেটা হচ্ছে মানে ডেটার পরে আমরা আর লিখবো না ইস লিখবো। তো হচ্ছে এইটা হচ্ছে আমার একটা কোশ্চেন। তো ডেটা হচ্ছে একটা প্লুরাল নাম্বার, এখানে অনেকেই ভুল করে ডাটার পরে ইস লেখে, আসলে ডাটা হচ্ছে প্লুরাল আর এটা সিঙ্গুলার হচ্ছে ডেটা। তো হইতেছে যে ডেটা হচ্ছে আনঅর্গানাইজড এবং হচ্ছে ইনফরমেশন হচ্ছে অর্গানাইজড। তারপর আমি হচ্ছে যে কনসেপ্টে চলে যাব, যে আমি ডেটা ইউজ করে কি কি ধরনের প্রেডিকশন মানে হচ্ছে দিতে পারি বা করতে পারি। তো এইখানে হচ্ছে আমার মেটেরোলজিক্যাল ডাটা, অর্থাৎ হচ্ছে আমার পরিবেশের বিভিন্ন সূচক, যেটা হচ্ছে হইতে পারে আমার ক্লাউড কভারেজ, হইতে পারে আমার টেম্পারেচার, এগুলো দিয়ে আমি হচ্ছে প্রেডিক্ট করতে পারি ওয়েদার, যে হচ্ছে কালকে এরকম আবহাওয়া থাকতে পারে। এটা হচ্ছে পুরো প্রেডিকশন, এটা একটা মডেলে ফেলায়া আমার কাছে কিছু ডেটা আছে, সেটা থেকে আমি কিছু প্রেডিকশন করে আমি একটা ইনফরমেশন আনতে পারি যে কালকে 90% সম্ভাবনা বৃষ্টি হওয়ার এরকম। তারপর হচ্ছে মোবাইল ফোনের আমাদের লোকেশন স্পিড দেখে ট্রাফিক জ্যামের অবস্থা আমরা দেখতে পারি। এটা অনেকে দেখতে পারবেন যে হচ্ছে গুগল ম্যাপসে অনেকগুলো রাস্তা লাল হয়ে আছে, অনেকগুলো রাস্তা সবুজ হয়ে আছে, এর মানে কি যেগুলো লাল হয়ে আছে সেগুলো হচ্ছে ট্রাফিক জ্যাম আছে। তো এটাও হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল হচ্ছে মানে অ্যানালাইসিস। তারপর হচ্ছে হাউজিং সেল, এটা দিয়ে আমরা ইকোনমি প্রেডিকশন করতে পারি। যদি হচ্ছে হাউজিং সেল বেশি হয় তাহলে ধরে নিতে পারবো যে ইকোনমিক অবস্থা ভালো, কারণ হচ্ছে লোকের হাতে সারপ্লাস মানি থাকলেই তো লোকে হচ্ছে বাড়িঘর কিনবে বা বিক্রি করবে এটা। তারপর হচ্ছে স্টক মার্কেটের ইন্টারেস্ট যে হচ্ছে ইন্ডিকেট, তো হচ্ছে হোয়েন টু ইনভেস্ট, মানে স্টক মার্কেটের বিভিন্ন হচ্ছে টাইমে দেখা যায় যে ফ্ল্যাকচুয়েশন হয়, অনেক সময় হঠাৎ করে অনেক বেড়ে যায়, অনেক সময় কমে যায়। তো হইতেছে এগুলো দেখে আমরা হচ্ছে প্রেডিকশন করতে পারি যে কোন টাইমে হইতেছে ভালো সিচুয়েশন আসবে। তো এই যে আমার এই প্রেডিকশন বা এই ওয়েদার ফোরকাস্ট বা হচ্ছে ইকোনমির সিচুয়েশন, তো হচ্ছে তারপর হচ্ছে সাকসেস রেট, এই যে এই জিনিসগুলো হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে বের করতেছি। তো এটাকে বলতেছে যে স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন মেকিং। তো এখন আমার হচ্ছে কয়েকটা ব্যাপার এখানে চলে আসছে, যে স্ট্যাটিস্টিক্স কয় ধরনের। তো প্রথমটা টাইপ হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ডেসক্রিপটিভ, আরেকটা হচ্ছে ইনফারেটিভ, মানে ইনফারেন্স যেটা করে মানে প্রেডিকশন করে। তো এইখানে আমি হচ্ছে যখন এই ধরনের কথাবার্তা হবে যে আমি ডেসক্রিপটিভ কি দেখি, ডেসক্রিপটিভে আমি দেখি যে আমার যে এক্সিস্টিং ডাটা সেটার হচ্ছে বিভিন্ন হচ্ছে সিচুয়েশন বা এটা ঘেটে অ্যানালাইসিস করে কি পাই, আর হচ্ছে ইনফারেন্সে দেখি আমরা যে প্রেডিকশন বা হচ্ছে সামনে কি হইতে পারে সেটার একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা। তো তারপর হচ্ছে মডেল বিল্ডিং। তো হচ্ছে মডেল বিল্ডিং সাধারণত আমাদের প্রেডিকশনেও করা লাগে, ইভেন ডেসক্রিপটিভে অনেক সময় মডেল বিল্ডিং করা লাগে। তো সবচেয়ে বেশি মডেল বিল্ডিং করা হয় বা ম্যাক্সিমাম কেসেই করা হয় হচ্ছে ফিউচারের প্রেডিকশনের জন্য। তো এই মডেল বিল্ডিংটা কিরকম, মডেল বিল্ডিংটা হচ্ছে যে মনে করেন আজকে হচ্ছে আপনার একটা কফির দোকান আছে, কফির দোকানে হইতেছে কি প্রকার কি পরিমাণ সেল হবে। এখন কফির দোকানে হইতেছে আপনি কেউ যখন সেলের মানে ফ্যাক্টর গুলা দেখবে, প্রথম ফ্যাক্টর হচ্ছে প্রাইস। কফির প্রাইস যদি আপনি প্রাইসিং ঠিকঠাক মতো না করেন, যে 20 টাকা থেকে আপনার কফির প্রাইসিং হচ্ছে 1000 টাকা, এখন কেউ যদি 1000 টাকা দিয়ে কফি কিনতে চায় তাহলে তো হইলো না। তো আপনার প্রাইসিংটা দেখবে, তারপর দেখবে হচ্ছে অ্যাডভার্টাইজিং, যে হচ্ছে এই মানে হচ্ছে সব কফি শপটা কেমন বা হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজ বা হচ্ছে রিভিউ টিভিউ দেখবে। আরেকটা হচ্ছে ওয়েদার, তো হচ্ছে ওয়েদারের উপর কফি সেলিং বা আইসক্রিম সেলিং এগুলো হচ্ছে
ভ্যারি করে। তো আমার মডেলটা হচ্ছে এই তিনটা ফ্যাক্টরে হচ্ছে করবে, দিয়ে আমি হচ্ছে কফি সেল বা আইসক্রিম সেলের হচ্ছে প্রেডিকশন করব। তো তারপর হচ্ছে মানে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজিং আউটপুট, এটা হচ্ছে মানে স্ট্যাটিস্টিক্স দিয়ে করা যায়, যেটাকে আমরা অপটিমাইজেশন বলি। এরপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর গুরুত্ব কেন এত। তো হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমার একটা গবেষণা ফাউন্ডেশন হইতে পারে। তো এই এই স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমরা অনেক কিছু হইতেছে আমরা বলে দিতে পারি বা ইজিলি হচ্ছে ইনফরমেশন আকারে নিয়ে আসতে পারি। তো আমার একটা গবেষণার ফাউন্ডেশন হইতে পারে এই স্ট্যাটিস্টিক্স। তো এখন হচ্ছে শুধু যে আমার গবেষণার জন্য বা রিসার্চের জন্য তা না, সাথে আরো অনেক হচ্ছে জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা আছে যেগুলো হচ্ছে মানে স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে দাঁড়ায় আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মেশিন লার্নিং এবং এআই। তো এরপর হচ্ছে যে ইন্ট্রোডাকশন, যে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর কিছু কমন মানে হচ্ছে টাইপের স্টাডি আছে, কিছু কমন কাজ আছে। তো আমি একটা জিনিসকে হচ্ছে প্রেডিকশন করলে আমি কি করব, স্যাম্পল ডাটা দিয়ে আমি ইনফারেন্স ক্রিয়েট করব যেটা হচ্ছে পপুলেশনের মধ্যে থাকে। আর হচ্ছে আরেকটা জিনিস যে এই ডাটাগুলো আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করব অথবা রেজাল্ট আকারে পাবলিশ করব। তো এখানে কিছু জিনিস হচ্ছে আছে। তো প্রথম জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টাইপস অফ স্টাডি, যে আমি স্ট্যাটিস্টিক্স ইউজ করে কি প্রকার মানে হচ্ছে কাজ বাজ করতে পারবো। তো হচ্ছে আমি একটা ফ্রেশ স্লাইড নিয়ে নিচ্ছি, যেটার টাইটেল হচ্ছে টাইপস অফ স্টাডি। আমি স্ট্যাটিস্টিক্স কে ইউজ করে কি টাইপের মানে কাজ করতে পারবো। তো হচ্ছে প্রথমটা রেট্রোস্পেক্টিভ। আচ্ছা, এইটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমাদের হিস্টোরিক্যাল যে হচ্ছে প্রসেস আছে বা হচ্ছে হিস্টোরিক্যাল ডাটা আছে সেটার উপর ভিত্তি করে আমি হচ্ছে কাজটা করব। তো এটার জন্য হইতেছে কোনো প্রিভিয়াস ডাটা লাগবে না আমার, যে সরি প্রিভিয়াস মানে কোনো এক্সপেরিমেন্ট লাগবে না, প্রিভিয়াস যে ডাটাটা আছে সেটা দিয়ে আমি হচ্ছে মানে হচ্ছে রিলেশনশিপ বা হচ্ছে কোনো একটা কিছু মেজার করব। তো এটার জন্য হচ্ছে নো এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে আমার হিস্টোরিক্যাল প্রসেস ডাটা। তো এটার একটা উদাহরণ হচ্ছে যে আমি যদি হইতেছে দুইটা মানে ভ্যারিয়েবলের রিলেশনশিপ হচ্ছে মানে মেজার করি, যে হইতেছে এত সালে মানে হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কত ছিল, এই জাস্ট হচ্ছে মানে ওভার দ্য ইয়ারের চেঞ্জ বা হচ্ছে ডলারের দাম কত ছিল। তো আমি কোনো হচ্ছে কিচ্ছু করতেছি না, জাস্ট হইতেছে হিস্টোরিক্যাল ডাটা নিয়ে অ্যানালাইসিস করতেছি। তো এটাকে রেট্রোস্পেক্টিভ স্টাডি বলতেছে। তারপর হচ্ছে অবজারভেশনাল। অবজারভেশনাল স্টাডিতে কি হয়, অবজারভেশনাল স্টাডিতে কি হয়, একটা প্রসেসকে অবজার্ভ করে। তো একটা রুটিন টাইমে একটা রুটিন অপারেশনকে, তো হচ্ছে এটা হইতেছে একটা পপুলেশনের মধ্যে একটা টাইমে মনে করেন 2 বছর বা 3 বছরে এই পপুলেশন বা এটা হচ্ছে অবজারভেশন করে। আর আরেকটা হচ্ছে ডিজাইনড এক্সপেরিমেন্ট। এইটা হচ্ছে আমরা সাধারণত দেখি হচ্ছে ডিজাইন স্টাডিটা কিরকম, যে আমি একটা ওয়েল প্ল্যানে একটা কন্ট্রোল বা হচ্ছে মানে হচ্ছে ভ্যারিয়েবল গুলো আমার হচ্ছে কন্ট্রোলের মধ্যে থাকবে বা হচ্ছে আমার ডিজাইন করা থাকবে, সেই স্টাডির মাধ্যমে আমরা হচ্ছে দুই বা ততোধিক বা হচ্ছে এরকম কিছু সিস্টেমের আউটপুটটাকে আমরা স্টাডি করব। তো এখানে কি কন্ট্রোল এনভায়রনমেন্ট বা কন্ট্রোল অল ভ্যারিয়েবলের মাধ্যমে স্টাডি করব। এখন কথা হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে স্টাডি হয় ডিজাইন স্টাডি, বাট হচ্ছে এইটার একটা মানে হচ্ছে
ল্যাকিংস হচ্ছে ইজি টু ম্যানিপুলেট। তো এটার একটা সুন্দর উদাহরণ আছে, আমরা যদি বিরোধী দলকে জিজ্ঞেস করি দেশে গণতান্ত্রিক পরিবেশ কেমন, ওরা সবসময় বলবে যে ভালো না। আমি যদি বিরোধী দলকে জিজ্ঞেস করি যে হইতেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিরকম, বলবে যে একদমই খারাপ। আমরা যদি বিরোধী দলকে জিজ্ঞেস করি যে দেশের পরিস্থিতি কিরকম, বলবে যে সরকার দল একদম শেষ করে দিছে। এখন কথা হচ্ছে আমি যদি একটা ডিজাইন স্টাডি করি যে হচ্ছে বাংলাদেশ সরকারের হচ্ছে পারফরম্যান্স এবং হচ্ছে ডেমোক্রেসির মানে কারেন্ট সিচুয়েশন, তাহলে দেখা যাবে যে আমি যদি সরকারের বিরোধী হই তাহলে হচ্ছে আমি এখানে আরামসে ম্যানিপুলেট করে ফেলতে পারতেছি। তো এই ডিজাইন স্টাডির সবচেয়ে বড় ল্যাকিংস হচ্ছে এইটা। তো আরো একটা দুইটা প্রসেস আছে যেটা আমি বলতেছি, এইটার বাইরে হচ্ছে আরেকটা প্রসেস নিয়ে আমি কথা বলবো, মানে আর দুইটা প্রসেস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ডিটারমিনিস্টিক। তো ডিটারমিনিস্টিক আর আরেকটা হচ্ছে স্টোক্যাস্টিক। তো হচ্ছে ডিটারমিনিস্টিক কি? ডিটারমিনিস্টিক হচ্ছে আউটকাম সবসময় সেম। এইটা হচ্ছে একটা মানে এক্সাক্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে একটা আউটকাম থাকবে যেটা হচ্ছে সবসময় সেম হচ্ছে এবং এটা 100% প্রেডিক্টেবল থাকবে। আর স্টোক্যাস্টিক প্রসেস হচ্ছে যেখানে আউটকাম সবসময় প্রবাবিলিটি আর চান্সের উপর ডিপেন্ড করে। তো হইতেছে অনেক গুলো হচ্ছে মানে কাজ বা প্রসেস আছে যেগুলো হচ্ছে মানে এই দুইটার কম্বিনেশনে হয়। তো হচ্ছে স্টোক্যাস্টিক প্রসেস প্রবাবিলিটি বা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে একদম শিওর করা লাগে বা হচ্ছে এটা অ্যালাউ করে। আর ডিটারমিনিস্টিক অনেক সময় হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল বা হচ্ছে ইসে হয়। তো আমি এটার একটা সুন্দর উদাহরণ আছে, ক্রিকেট ম্যাচ যারা ফলো করেন তারা জানেন যে হচ্ছে ডিটারমিনিস্টিক মডেলে আমি বলে দিতে পারি যে একটা ওয়ানডে ম্যাচে 50 ওভার খেলা হবে, প্রত্যেকটা বলার হচ্ছে 10 ওভার করে হাইস্ট 5 জন বলার ইউজ করতে পারবে, এর বেশি পারবে না। এই তো এগুলো 11 জন ব্যাটসম্যান ব্যাটিং করতে পারবে এইটা। কিন্তু যদি বৃষ্টি হয় এবং যদি ডিএল মেথডে যায় তাহলে হচ্ছে কত ওভার বোলিং করতে পারবে বা কত ওভারে ম্যাচ হবে আমরা জানি না, এটার একটা প্রবাবিলিটি আছে। তারপর হচ্ছে যে সকল জিনিস আমরা হইতেছে মানে হচ্ছে শিওর হয়ে বা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে বলতে পারি সেটাই ডিটারমিনিস্টিক, যেটা হচ্ছে আমার হওয়ার চান্স আছে বা এরকম হইলে এরকম হইতে পারে সেটা স্টোক্যাস্টিক মডেল। তো এর মধ্যে হইতেছে আমি একটা মানে হচ্ছে কোশ্চেন করব যে সেইটা আপনি বলতে হবে যে হচ্ছে ডিটারমিনিস্টিক নাকি হইতেছে স্টোক্যাস্টিক। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে একটা ওয়াশিং মেশিন সর্বোচ্চ কতগুলা কাপড় ধুইতে পারবে, এটা ডিটারমিনিস্টিক না হচ্ছে স্টোক্যাস্টিক? কেউ কি বলতে পারবেন যে আমি কি এটা আগে থেকে জানতে পারবো যে একটা ওয়াশিং মেশিন কয়টা হচ্ছে কাপড় সর্বোচ্চ ধুইতে পারবে? আর হচ্ছে একটা ওয়েদার প্যাটার্ন, এটা কি হচ্ছে মানে হচ্ছে ডিটারমিনিস্টিক হবে না স্টোক্যাস্টিক হবে? এনি ভলেন্টিয়ার? Stochastic, I think. মানে কোনটা স্টোক্যাস্টিক বলতেছেন, মানে লন্ড্রিটা নাকি ওয়েদার প্যাটার্ন? ওয়েদার প্যাটার্নটা তো আগে থেকে অনুমান করা যাবে না, তাহলে হ্যাঁ তাহলে কিভাবে? হচ্ছে এটা স্টোক্যাস্টিক, ঠিক আছে। আর যেটা হচ্ছে লন্ড্রি, দেখবেন লন্ড্রি একটা মানে হচ্ছে দেখবেন মানে হচ্ছে সেটা দেখলেই হইতে, ডিটারমিনিস্টিক। হ্যাঁ ওয়াশিং মেশিনে দেখবেন বা লন্ড্রিতে দেখবেন যে সর্বোচ্চ এতগুলা কাপড় নেওয়া যাবে। লন্ড্রিতে যে দেখবেন যেগুলোতে মেশিন আছে সো সেগুলো বলে দিবে যে হচ্ছে 25টার বেশি কাপড় দেওয়া যাবে না। তো এই দুইটা প্রসেস এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার নাকি একটু কেউ বলবেন? মানে যতটুকু বললাম এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার নাকি একটু কেউ বলবেন? আই প্রাঞ্জল, এতটুকু বুঝছিস? আচ্ছা, এরপর আমি একটা কনসেপ্টে যাব, তারপর হইতেছে মানে হচ্ছে
পরের গুলো হচ্ছে মানে স্লাইড দেখেই করব। একটা কনসেপ্টই আমার হইতেছে এখানে মানে শুরু করা বাকি আছে। তৌফিক ভাই কিছু বলছিলেন? বলতেছি যে যতটুকু পড়াইছি বুঝছিস নাকি? জি ভাই। ওকে, ওকে, এটা হচ্ছে আমার টপিক, কোরিলেশন এন্ড কজেশন। তো কোরিলেশন কি? হচ্ছে কোরিলেশন হচ্ছে বলতে বোঝায় যে দুইটা ভ্যারিয়েবল বা হাউ ভ্যারিয়েবল মুভ রিলেটিভ টু ইচ আদার। মানে কি কোরিলেশন রেফার্স টু how variables তো এটার মানে হচ্ছে যে কোরিলেশনে ভ্যারিয়েবল গুলা কিভাবে হচ্ছে একটার সাপেক্ষে আরেকটা মুভ করে। তো যেমন হচ্ছে কোরিলেশন বলতে বোঝায় যে সম্পর্ক। সম্পর্ক কি? যে হইতেছে আমি কত ঘন্টা পড়তেছি সেটার সাথে আমার রেজাল্টের সম্পর্ক। তো স্বাভাবিকভাবে এটা কমন সেন্স দিয়ে বোঝা যায় যে আমি বেশি পড়লে বেশি ভালো রেজাল্ট করব। তো এইটা হচ্ছে মনে করেন একটা মানে দুইটা ভ্যারিয়েবল পজিটিভলি কোরিলেটেড কিভাবে হয়, যখন আমি হচ্ছে বেশি ঘন্টা পড়বো সেটার সাপেক্ষে আমার রেজাল্ট ভালো হবে। দুইটাই মানে হচ্ছে আপওয়ার্ড, এটা হচ্ছে পজিটিভলি কোরিলেটেড। আর নেগেটিভলি কোরিলেটেড বলতে কি বোঝায়? আমি যেটা বেশি করব সেটার সাপেক্ষে অন্যটা মানে হচ্ছে কমে যাবে। যেমন হইতেছে আমি ইটের ভাটা বেশি হইতেছে, অনুমতি দিলে এনভায়রনমেন্টের এয়ার কোয়ালিটি ড্রপ খাবে। এটাই তো হইতেছে নেগেটিভলি কোরিলেটেড বা হচ্ছে পজিটিভলি কোরিলেটেড বলতে বোঝায় কি? দুইটা যদি একই দিকে চলে তাহলে পজিটিভলি কোরিলেটেড, দুইটা যদি উল্টা দিকে চলে তাহলে নেগেটিভলি কোরিলেটেড। আর যদি দুইটার মধ্যে কোনো সম্পর্ক না থাকে, একটার সাপেক্ষে আরেকটা ভ্যারিয়েবলের হইতেছে কোনো সাপেক্ষ না থাকে বা কোনো সম্পর্ক না থাকে, তাহলে সেটাকে বলতেছে কোনো কোরিলেশন নাই, নো কোরিলেশন বা আনকোরিলেটেড। তো এটার একটা উদাহরণ কি? আমি আজকে কত ঘন্টা ঘুমাবো সেটার উপর ডিপেন্ড করে না যে রোনালদো আজকে কয়টা গোল দিবে। তো ব্যাপারটা এরকম যে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আর হচ্ছে পরের কনসেপ্টটা হচ্ছে কজেশন। কজেশনের আমি একটু সংজ্ঞাটা লিখে নেই। আচ্ছা, এটার মানে কি? আহ একটা কোনো ঘটনার কারণে বা ইনফ্লুয়েন্স করে আরেকটা ভ্যারিয়েবলে, যেটার কারণে যেটা হয়। তো হচ্ছে আমি যদি হইতেছে লাইট অফ করি বা সুইচ মানে বন্ধ করি তাহলে লাইটটা অফ হবে। আমার মানে কারো কজের ইফেক্ট হচ্ছে লাইট অফ হওয়া। এখন কথা হইতেছে অনেক সময় যে হইতেছে কজ এন্ড ইফেক্টের সাথে মানে কোরিলেশনের একটা সম্পর্ক করে দেওয়া হয়। কোনো একটা ঘটনায় কোরিলেশন আছে মানে যে সেটা কজিশন থাকবে বা হচ্ছে এরকম না, বা কোনো একটা ঘটনায় কোরিলেশন আছে মানে এটার কারণে এটা হইছে এরকম না। ব্যাপারটা বলি যে একজন লোক যদি প্রত্যেকদিন একটা প্যাকেট করে 30 বছর খায় মানে হচ্ছে স্মোক করে, তার হচ্ছে লাঞ্চ ক্যান্সার হওয়ার মানে ইফেক্টটা বা লাঞ্চ ক্যান্সার হইতে পারে। কিন্তু যদি হইতেছে একটা লোক মানে হইতেছে মনে করেন কত ঘন্টা কাজ করছে সেটার উপর মনে করেন সে হইতেছে কত টাকা ইনকাম করে, এটার হচ্ছে মনে করেন যে কোনো কোরিলেশন নাই। বা এমন হইতে পারে যে হচ্ছে একটা লোক মানে হচ্ছে ওই যে যেটা বললাম আমি কত ঘন্টা ঘুমাইছি এটার উপর হচ্ছে রোনালদো কয়টা গোল দিবে এটার সম্পর্ক নাই। কিন্তু যদি মনে করেন যে হচ্ছে একটা অ্যানালাইসিস করলাম যে এখানে দেখা গেল আমি যদি 10 ঘন্টা ঘুমাই রোনালদো দিছে 2টা গোল, এরকম মানে হচ্ছে লাক বাই চান্স হয়ে যেতেই পারে। তার মানে কি দুটার মধ্যে কোরিলেশন আছে, বা কোরিলেশন থাকলেও এটার কারণেই কি কজেশন হয়েছে? না, এটার কারণেই হয় নাই, এমনি র্যান্ডমলি মিলে যেতে পারে। তো হচ্ছে কজেশনকে অনেক সময় কোরিলেশনের সাথে মানে হচ্ছে কনফিউজ করে দেওয়া হয়। তার মানে এরকম না যে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল কোরিলেটেড হইলেই যে একটার কারণে আরেকটা হইছে। দুইটা মানে কোরিলেটেড হওয়া মানেই যে এটার কারণে এটা হইছে এমন না। তো হচ্ছে প্রথমে বুঝতে হবে যে এই দুইটার মধ্যে কোরিলেশন আছে কিনা, তারপরে বুঝতে হবে যে এইটা
কারণে এইটা হইছে কিনা এটা শিওরিটি আছে নাকি। এখন আমি যদি বলি যে হইতেছে এখন আমি হচ্ছে 10 ঘন্টা ঘুমাইছি যেদিন, সেদিন রোনালদো দুইটা মানে গোল দিছে। যেদিন আমি 11 ঘন্টা ঘুমাইছি তিনটা দিছে। যেদিন আমি 12 ঘন্টা ঘুমাইছি রোনালদো 4টা গোল দিছে। তো হচ্ছে এখানে কোরিলেশন পাবেন, তাই বলে কি এই কারণে এটা হইছে? অবশ্যই না, এরকম ব্যাপার। আরো একটা হচ্ছে মানে ব্যাপার আছে, সেটাকে আমরা বলতেছি কো ফাউন্ডিং ফ্যাক্টর। তো কো ফাউন্ডিং ফ্যাক্টরটা নিয়ে আমি একটু কথা বলবো। কনফাউন্ডিং ফ্যাক্টর এইটা হচ্ছে যে মনে করেন যে হার্ট ডিজিজ বা হচ্ছে হার্ট অ্যাটাকের যে ইনসিডেন্ট গুলো আর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো এইখানে দেখেন যারা হচ্ছে বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে তাদের হার্ট অ্যাটাকের মানে চান্স কম। তো এখন আপনি বলবেন যে তামিম ইকবাল মাত্র বয়স হচ্ছে নিয়ারলি 40, সে সারা জীবন হচ্ছে অ্যাথলেটিক ছিল, সে সারা জীবন দৌড়াদৌড়ি করছে, তার হার্ট অ্যাটাক হইলো কেন? এইখানে কি তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে মানে কোনো ইস্যু না? এখানে অন্য অনেক ফ্যাক্টর থাকতে পারে, যেমন তামিম ইকবালের ফ্যামিলি হিস্ট্রিতে আছে যে হইতেছে আহ তার বাবা হচ্ছে হার্ট অ্যাটাকে মারা গেছে, তো হইতেছে এটাতে হইতে পারে। তারপর হচ্ছে তার লাইফ স্টাইলে হইতে পারে, তারপর তার ফুড হ্যাবিটে হইতে পারে। সো হচ্ছে বাট একটা জিনিস কি, হার্ট অ্যাটাকের সাথে এজের একটা ব্যাপার আছে, যে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি সাধারণত বেশি করে তাদের হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক কম হয়। তো এইখানে দেখা গেল যে হচ্ছে যাদের বয়স বেশি তারা হচ্ছে হার্ট অ্যাটাক বেশি হয়, কারণ কি তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম করে। এখন আমি যদি প্রথম কোরিলেশন করি যে হইতেছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর বয়স, তো দেখা যাবে যারা ইয়ং এজ তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি করে, যারা বুড়ো বা বয়স ওল্ড এজ তারা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম করে। তো হচ্ছে দেখা গেল যে হচ্ছে যারা ইয়ং তাদের মধ্যে হার্ট অ্যাটাকের চান্স কম, আর যারা একটু বয়স্ক তাদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা হচ্ছে ইনসিডেন্ট বা অকারেন্স বেশি। তো এখানে আমরা কনফাউন্ডিং ফ্যাক্টরকে এজ হিসেবে ধরতে পারি। তো হচ্ছে এইখানে যদি আমি একটা গবেষণা করি তাহলে হচ্ছে আমার অ্যাক্টিভিটিস মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর বয়স মানে হচ্ছে হার্ট অ্যাটাকের সাথে আমার এজটাকে কনফাউন্ডিং ফ্যাক্টর হিসেবে নিলে একটা ভালো স্টাডি আসতে পারে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এইটার কারণে এটা হচ্ছে কিনা বা অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা, এই জিনিসটা মানে রিসার্চে হচ্ছে অনেক কাজে দেয়। তো কোরিলেশন ডাজ নট ইমপ্লাই কজেশন। তো এটার একটা ব্যাখ্যা হচ্ছে আপনারা একটু মাথায় ঘাটবেন যে হচ্ছে কোরিলেশন ডাজ নট ইমপ্লাই। তো এটা আমাদের মানে হচ্ছে যখন মানে হচ্ছে কোর্স ছিল স্ট্যাটিস্টিক্স এর, এই কোশ্চেনটা খুবই কমন ছিল, এটার ব্যাখ্যা করতে তো তো 5 মার্ক মনে হয় থাকতো বা 6 মার্ক এরকম। তো এরপরে আমি যাই, এরপরে হচ্ছে পপুলেশন এন্ড স্যাম্পল। তো পপুলেশন এন্ড স্যাম্পল কি? পপুলেশন বলতে কি বুঝায়? মনে করেন আমি এভারেজ হাইট অফ বাংলাদেশি মেল এটা দেখব, যে বাংলাদেশি মেল বা হচ্ছে পুরুষ মানুষের গড় উচ্চতা কত। তো এইখানে আমার পপুলেশন কারা? অল দা ভ্যালুস অফ বাংলাদেশি মেল, যে মানে মেলের হাইট, আমার প্রত্যেকটা মানুষের হচ্ছে হাইট বা উচ্চতার পরিমাপটা হচ্ছে আমার এখানে পপুলেশন। তো এখানে আমরা কি করব যে এটা আননোন, কারণ বাংলাদেশে এক্সাক্ট মানে কতগুলা হচ্ছে মেইল আছে বা পুরুষ জনসংখ্যা, হ্যাঁ বিভিন্ন আদমশুমারি বা বিভিন্ন হচ্ছে স্টাডি থেকে জানা যাবে, বাট এটা সাধারণত আননোন থাকে বা হচ্ছে আপনি হইতেছে এক্স্যাক্টলি বলতেও পারবেন না যে এটা কত বাংলাদেশের মেল পপুলেশন। তো তারপর হচ্ছে আমরা যেগুলো মেজার করব বা অবজারভেশনে নিব সেগুলো হচ্ছে আমার স্যাম্পল। মানে কি, মনে করেন বাংলাদেশে প্রত্যেক জেলা থেকে 64টা জেলা থেকে আমি মনে করেন যে 10 জন করে নিলাম যাদের হাইট মেজার করব, এরা হচ্ছে মানে 640টা হচ্ছে মানে হচ্ছে ভ্যালু নিলাম যারা হচ্ছে আমার স্যাম্পল। তো স্যাম্পলটা হচ্ছে কি যে টোটাল পপুলেশনের একটা সাবসেট। এটা ক্লিয়ার? তো হইতেছে আমার মানে হচ্ছে একটা সার্ভে করব মনে করেন খুলনার মধ্যে। তো খুলনাতে যে নন পপুলেশন আছে বা আননোন পপুলেশন আছে
সেটা তো সাধারণত মনে করেন আবার যদি একটা স্ট্যান্ডার্ড ধরে নন পপুলেশন বলি যে খুলনাতে আহ এতজন আছে, সেটার আমি রেফারেন্স করে দিলাম কেডিএ হচ্ছে মনে করেন 2022 সালে বলছে যে খুলনার পপুলেশন এত। তো এটা একটা নন পপুলেশন, বাট হচ্ছে একটা বাস টার্মিনালে কতজন যাত্রী ডেইলি যাবে, এটা কি নন পপুলেশন হওয়া সম্ভব? না, এটা একদম আননোন পপুলেশন। মনে করেন আজকে 1000 জন যেতে পারে, কালকে 10,000 জন হচ্ছে একটা বাস টার্মিনালে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো পপুলেশন এন্ড স্যাম্পলের কনসেপ্ট আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে একটু কয়েকটা টপিক বলবো যে মানে পপুলেশন আর হচ্ছে স্যাম্পলের হচ্ছে নিয়ে কিছু কথাবার্তা, যে স্যাম্পল কিভাবে হইতেছে মানে হচ্ছে নেওয়া হয়। এখন স্যাম্পল নেওয়ার অনেক ধরনের মানে আছে। তো প্রথম হচ্ছে স্যাম্পলের আমরা কাউন্ট নিব বা হচ্ছে পপুলেশনের কাউন্ট নিব, যে হচ্ছে পপুলেশনের হচ্ছে কাউন্ট আমরা বড় এন দিয়ে লিখবো আর স্যাম্পলের কাউন্ট আমরা ছোট এন দিয়ে লিখবো। তারপর দুইটার এভারেজ নিব, এভারেজ হচ্ছে মিউ আর হচ্ছে এক্স পার্ট দিয়ে নিব, আর হচ্ছে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স নিয়ে আমি পরে কথা বলবো। তো হচ্ছে এটা হচ্ছে সিগমা স্কয়ার আর মানে হচ্ছে স্যাম্পলের ভ্যারিয়েন্স হবে এস স্কয়ার। তো হচ্ছে স্যাম্পলের ভ্যারিয়েন্স হচ্ছে একটা গুড এস্টিমেটর যে পপুলেশন ভ্যারিয়েন্স কত, বা হচ্ছে স্যাম্পলের এভারেজ একটা গুড এস্টিমেটর যে হচ্ছে পপুলেশনের এভারেজ কত। তো হচ্ছে আমি কিছু হচ্ছে কথাবার্তা বলি যে স্যাম্পলের অ্যামাউন্ট সবসময় স্মল হয়, পপুলেশনের মতো এত হিউজ হয় না, এটা একটা ফিক্স থাকে। কিছু মেথড আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে আমি স্যাম্পলিং করতে পারি। তো হচ্ছে স্যাম্পলিং এর কয়েকটা মেথডের মধ্যে একটা হচ্ছে র্যান্ডম, আর একটা হচ্ছে স্ট্রাটিফাইড, একটা হচ্ছে সিস্টেমেটিক, আর একটা হচ্ছে ক্লাস্টার। তারপর হচ্ছে স্যাম্পলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা র্যান্ডমনেস এবং রিপ্রেজেন্টেটিভনেস। র্যান্ডমনেস মানে হচ্ছে একদম দৈব চয়নের মাধ্যমে করা হবে, বা হচ্ছে ইকুয়াল চান্স হবে যে প্রত্যেকটা মেম্বার হইতেছে ইকুয়াল ভাবে হচ্ছে সিলেক্টেড হওয়ার চান্স থাকবে। মনে করেন একটা টসে ইকুয়াল ভাবে হচ্ছে 50-50 হচ্ছে চান্স থাকে যে হেড পড়বে বা টেল পড়বে। তারপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভনেস মানে অল সাবগ্রুপ এবং প্রপোর্শনালি হবে। যেমন বাংলাদেশে 90% হচ্ছে মুসলিম বা 91%, 8% হচ্ছে হিন্দু, 1% হচ্ছে খ্রিস্টান এবং 1% হচ্ছে বৌদ্ধ। তো আমার কি করতে হবে, 6 জন মুসলিম নিতে হবে, 2 জন হিন্দু নিতে হবে, 1 জন খ্রিস্টান নিতে হবে, 1 জন বৌদ্ধ নিতে হবে, এরকম। তো হইতেছে রিপ্রেজেন্টেটিভনেস হচ্ছে মনে করেন আমি একটা ভার্সিটির হচ্ছে 4টা ব্যাচে হচ্ছে আমি হচ্ছে থেকে 4 জনকে সিলেক্ট করব। মনে করেন আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবার সিআর কে সিলেক্ট করলাম, এটাই হচ্ছে রিপ্রেজেন্টেটিভনেস। তো হচ্ছে বাংলাদেশের সংসদে মনে করেন হচ্ছে 300টা আসন থেকে 300 জন যায়। তো এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভনেস, যে হচ্ছে তারা ওই আসনটাকে রিপ্রেজেন্ট করে, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো হচ্ছে এরপর হচ্ছে যে কনসেপ্টটা হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল এন্ড কনস্ট্যান্ট। তো এখানে আমি একটা ছোট্ট ব্রেক নিতে চাই, কারণ হচ্ছে এরপরে আমরা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এ ঢুকে যাব। তো এই যে এতটুকু পর্যন্ত পড়াইলাম, এতটুকু কি ক্লিয়ার নাকি? আমি এটা একটু শুনতে চাই। ভাইয়া কনফাউন্ডিং ফ্যাক্টরটা একটু বলেন। কনফাউন্ডিং ফ্যাক্টর হচ্ছে মনে করেন আপনি একটা স্টাডি নিলেন যে আপনি আইসক্রিম বেচবেন, আইসক্রিম বেচাতে হচ্ছে মনে করেন আজকে আপনি অনেক প্রিপারেশন নিছেন, অনেক অ্যাডভার্টাইজিং করছেন, অনেক রিভিউ টিভিউ দিছেন গ্রুপে, আবার আপনি আজকে প্রাইসও হচ্ছে ঠিকঠাক মতো রাখছেন। তো আপনি মনে করতেছেন যে আজকে সেরা একটা আইসক্রিম বেচা হবে, কিন্তু এখানে ওয়েদার হচ্ছে একটা কনফার্মিং ফ্যাক্টর। যদি গরম পড়ে বেশি বা হচ্ছে আশপাশের ওয়েদার হট এন্ড হিউমিড হয়, আইসক্রিম বেচার পরিমাণ বাড়বে, কিন্তু যদি ঠান্ডা ওয়েদার হয় আইসক্রিম বেচার পরিমাণ কমে যাবে। তো এটা হচ্ছে মানে এইখানে ওয়েদারটা হচ্ছে কনফাউন্ডিং ফ্যাক্টর, যেটা অনেকটা স্টাডিতে ইনফ্লুয়েন্স করে। আবার এই ক্ষেত্রে হচ্ছে জুস গরমকালে বেশি বেচা হয়, তো ওয়েদার একটা কনফাউন্ডিং ফ্যাক্টর, এটাকে আমি বলতেছি। এই যে যেমন বললাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর হার্ট অ্যাটাকের সম্পর্ক, তো যাদের হচ্ছে হার্ট অ্যাটাক বেশি হয় তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম হয়। তো দেখা গেল যে হচ্ছে এজ হচ্ছে এখানে একটা কনফাউন্ডিং ফ্যাক্টর, যে হচ্ছে যারা হচ্ছে কম হাঁটাচলা করে তারা হচ্ছে
একটু বয়স্ক বা যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম তারা একটু বয়স্ক বা বয়স্কদের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম করা হয়। এইখানে হচ্ছে হার্ট ডিজিজটা তাদের হয়। তো এই যে ইনসিডেন্ট অফ হার্ট ডিজিজ আর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর কনফার্মিং ফ্যাক্টর হচ্ছে এজ। একটা কম্পাউন্ড ফ্যাক্টর থাকে না, ওটার সাথে কি এটার মানে সিমিলার? কম্পাউন্ড কম্পাউন্ড ফ্যাক্টর হচ্ছে যে মনে করেন আপনার হচ্ছে কি বলে আপনার হচ্ছে রেজাল্টের উপর আপনার কি কি ডিপেন্ড করে? আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনি কত ঘন্টা পড়ছেন, তারপর আপনার এফোর্ট, আপনার টিউটোরিয়াল বা ক্লাস কত ভালো ছিল, এটাকে বলতেছে কম্পাউন্ডিং ইফেক্ট। বা হচ্ছে কয়েকটা মানে হচ্ছে ফ্যাক্টরের সমষ্টিকে বলতেছে কম্পাউন্ডিং। আর কনফাইন্ডিং ফ্যাক্টর হচ্ছে যে একটার প্রভাব। এটা কি পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারবে তাই না? হ্যাঁ, কম্পাউন্ড নেগেটিভ পজিটিভ দুইটাই হতে কনফার্ম। পারবে। কনফাউন্ডিং ফ্যাক্টর যে খালি পজিটিভ হবে এমন কোনো কথা নাই, নেগেটিভ হতে পারে। আচ্ছা, এর পরের টপিকটা হচ্ছে ভ্যারিয়েবল এন্ড কনস্ট্যান্ট। তো ভ্যারিয়েবল কি? যেটা হচ্ছে একটা নাম্বার বা একটা কোয়ান্টিটি যেটা হচ্ছে মেজার করা যাবে এবং কাউন্ট করা যাবে এবং যেটা হচ্ছে একই ইউনিটের মধ্যে ভ্যারি করতে পারে। মনে করেন যে হচ্ছে আমার বয়স 2025 সালে মোটামুটি 24 ডিসেম্বর পর্যন্ত সেম থাকবে, কিন্তু আমার টাকার পরিমাণ বাড়বে কমবে, এইটা হচ্ছে ভ্যারিয়েবল। আর কনস্ট্যান্ট হচ্ছে আমার বয়সটা এই বছরের 24 ডিসেম্বর পর্যন্ত। তো কনস্ট্যান্ট অনেক জিনিসই আছে। কনস্ট্যান্ট জিনিস হচ্ছে যেটা কোনো চেঞ্জ হয় না, ভ্যারিয়েবল হচ্ছে সেটা কোনো চেঞ্জ হয়। তো এখন হচ্ছে ডাটা টাইপ, ঠিক আছে? ডাটা টাইপ হচ্ছে ক্যাটাগরিক্যাল এন্ড নিউমেরিক্যাল। ক্যাটাগরিক্যাল মানে হচ্ছে কি এক একটা ক্যাটাগরি থাকবে, নিউমেরিক্যাল মানে হচ্ছে সংখ্যার মতো এরকম। তো হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা বলতে আমাকে কি বোঝাচ্ছে এখানে? তো হচ্ছে ক্যাটাগরি থাকবে, যেমন উদাহরণ হচ্ছে মেল আর ফিমেল, এটা হচ্ছে দুইটা ক্যাটাগরি। তারপর হচ্ছে ইয়েস অথবা নো, এক্সাম্পল হচ্ছে ম্যারিড বা আনম্যারিড। তো হচ্ছে নিউমেরিক্যালে কি? নিউমেরিক্যালে হচ্ছে নাম্বার থাকবে বা নিউমেরিক্যাল সংখ্যা নিয়ে কাজ করে। তো হচ্ছে একটা ডিসক্রিট হইতে পারে, একটা হচ্ছে কন্টিনিউয়াস হইতে পারে। তো ডিসক্রিটে কি যে হইতেছে একটার পর একটা গ্যাপ, মনে করেন মার্কিং সিস্টেমে 80 একটা গ্যাপ, তারপর 70 একটা গ্যাপ, 60 একটা গ্যাপ, মানে টাকার পরিমাণ একটা গ্যাপ এরকম। আর কন্টিনিউয়াসে কি? কন্টিনিউয়াসে হাইট, এরিয়া, টাইম, ডিসটেন্স, এগুলো যেগুলো হচ্ছে গ্যাপ থাকবে না বা হচ্ছে একদম কন্টিনিউয়াসলি হচ্ছে করা যাবে। তো তারপর হচ্ছে লেভেল অফ মেজারমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কেন? হচ্ছে লেভেল অফ মেজারমেন্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্সে আমরা অনেক কিছু মেজার করি মানে হচ্ছে মাপি। এখন হচ্ছে বলেন যে হইতেছে কোনো একটা জিনিস আপনি মাপেন যে হইতেছে এই ছেলেটা ভালো নাকি খারাপ, বা এই ছেলেটার ব্যবহার ভালো নাকি খারাপ। এই যে যেটা হচ্ছে আপনি কোয়ালিটেটিভ বা হচ্ছে একটা মানে কথা বা তথ্য দিয়ে মাপতেছেন সেটাকে বলতেছে কোয়ালিটেটিভ। আর বলতেছি যে এই ছেলেটার বয়স মনে করেন 25 বা 26, এটা হচ্ছে একটা সংখ্যা দিয়ে মাপতেছে, এটাকে বলতেছে কোয়ান্টিটেটিভ। তো এইরকম হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্সে বিভিন্ন জিনিস মাপি। তো কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভের মানে সংখ্যা মানে পার্থক্য আসলে বুঝতে পারছেন আশা করি। এরপর হচ্ছে কোয়ালিটেটিভে হচ্ছে কি? কোয়ালিটেটিভে আমরা হচ্ছে নমিনাল বা একটা নাম বা হচ্ছে একটা ইসে আমরা মাপি। তো 4টা বা 6টা সিজন যেগুলো হচ্ছে কোনো অর্ডার দরকার হয় না। তো হচ্ছে 6টা সিজনের হচ্ছে যে নমিনাল বা নাম সেটা। অর্ডিনালে কি? অর্ডিনালে হচ্ছে আমরা একটা মানে হচ্ছে করি, র্যাঙ্কিং এর মতো করি বা করি যে হচ্ছে ব্যাড, ভেরি ব্যাড এগুলো নিয়ে, যে হইতেছে কি যে এই যে একটা অর্ডারের মাধ্যমে ভেরি ব্যাড, ব্যাড, নিউট্রাল, গুড, ভেরি গুড। তো একটা সার্ভে করতে গেলে আমরা মনে করেন একটা প্রোডাক্ট, মনে করেন আজকে আমি প্রাণ লাচ্ছি নিয়ে আপনাকে জিজ্ঞেস করব, আমি কোশ্চেনিয়ার সার্ভে করতে আসছি যে ভাই লাস্ট বার যখন প্রাণ লাচ্ছি
খাইছিলেন তখন আপনার কিরকম মানে হচ্ছে ফিল হয়েছিল? ভেরি ব্যাড, ব্যাড, কোনো কিছুই মনে হয় নাই, গুড, ভেরি গুড। এখন মনে করেন যে 10 জন দিল হচ্ছে এইখানে, 10 জন দিল হচ্ছে নিউট্রালে, 5 জন দিল হচ্ছে এইখানে, 2 জন দিল যেরকম দেয়। তো এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ মেজারমেন্টে অর্ডার সহ অর্ডিনাল বলতেছে। তো মনে রাখবেন এইভাবে, নমিনাল হচ্ছে নাম, অর্ডিনাল হচ্ছে অর্ডার সহ নাম, তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভে দুইটা প্রকার আছে, একটা হচ্ছে ইন্টারভাল আর একটা হচ্ছে রেশিও। তো ইন্টারভালটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইন্টারভালের হচ্ছে একটা উদাহরণ হচ্ছে ক্যালভিন স্কেল। তো হচ্ছে যারা হচ্ছে সায়েন্সে পড়ছেন বা যারা জানেন তারা হয়তো বা জানেন যে ক্যালভিন স্কেলে একটা হচ্ছে ট্রু জিরো থাকে, যেটা হচ্ছে খুব সম্ভবত -273 আমার মনে হয়। তো এটা হচ্ছে একটা স্কেল যেটার মাধ্যমে আমরা হচ্ছে একটা মেজার করি। আর রেশিও হচ্ছে যে অনুপাত বা অনুপাতিক, যে মনে করেন একজনের কাছে 2টা আপেল আছে আর একজনের কাছে 6টা আপেল আছে। তো হচ্ছে কি বলতে পারি, প্রথম জন থেকে 3 গুণ বেশি আপেল আছে দ্বিতীয় জনের, তো 3 টার্মস, এটাকে বলতেছে রেশিও। তো এই যে মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর লেভেল অফ মেজারমেন্ট, এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি জানেন? এই ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝতে হবে বা ধরে ফেলতে হবে হঠাৎ করে মানে দেখলেই, যে হচ্ছে এটা কি ধরনের মেজারমেন্ট। একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। তারপর হচ্ছে নামে পড়বেন, নমিনাল মানে নাম, অর্ডিনাল মানে অর্ডার সহ নাম, তারপর হচ্ছে ইন্টারভ্যাল মানে গ্যাপ বা হচ্ছে মানে ইন্টারভাল মানে হচ্ছে বিরতি, তো একটা বিরতি থাকবে বা একটা থাকবে এরকম। রেশিও মানে হচ্ছে অনুপাত, এই তো। তো এরপর হচ্ছে ইন্টারভাল ভার্সেস রেশিও। তো ইন্টারভাল ভার্সেস রেশিও মানে কি, একটা হচ্ছে গ্যাপ থাকবে বা ইন্টারভাল থাকবে, আর একটা হচ্ছে অনুপাত থাকবে। তো ইন্টারভালে হচ্ছে 0 থাকবে, তারপর হচ্ছে 0 থেকে 33 এরকম থাকবে, আর 33 থেকে 105। আর রেশিও কি 0 থেকে 100 এর মধ্যে হচ্ছে কি করা যাবে, বাট হচ্ছে ইন্টারভালে কোনো সময় ভাগ করা যাবে না, বাকি তিনটা হচ্ছে ফাংশন চালানো যাবে, বাট রেশিওতে সবসময় ভাগ। যেমন হচ্ছে এই যে এটা ভাগ, 2টা আপেল ভার্সেস 5টা আপেল। তো মানে সেকেন্ড জন মনে করেন সিফাতের কাছে 6টা আপেল আছে, যেটা হচ্ছে আমার কাছে আছে 2টা আপেল, তো হচ্ছে আমার থেকে 3 গুণ বেশি, এরকম ভাগ করা যাবে। তো এটাই বুঝাইছে। তারপর স্যাম্পলিং নিয়ে তো আমি বললামই। এরপর যেটা হচ্ছে যে আমি হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে নিয়ে কথা বলবো। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এ হচ্ছে মনে করেন ডাটা কালেকশন, ডাটা কালেকশন। তো ডাটা নিয়ে তো বললাম, ডাটা টাইপ নিয়ে বললাম, ডাটা কালেকশন। তো হচ্ছে ডাটা কালেকশনে হচ্ছে কি কি কাজ করা যেতে পারে। তো ডাটা কালেকশন করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে, মানে ডাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তো প্রাইমারি হচ্ছে কি, আপনি ডিরেক্ট যেটা হচ্ছে কালেকশন করছেন বা হচ্ছে যেটা আপনার ডিরেক্ট ডাটা, আর হচ্ছে বা হচ্ছে নিজে খেটে খুঁটে যেই ডাটাটা আপনি রেডি করছেন। আর সেকেন্ডারি ডাটা হচ্ছে অন্যজন একটা কালেকশন ডাটা আছে, সেটা আপনি হচ্ছে নিয়ে ইউজ করবেন। তো প্রাইমারি ডাটা হচ্ছে মনে করেন আপনি গেছেন একটা ফিল্ডে, যে হচ্ছে কিছু ডাটা হচ্ছে ইনফরমেশন জোগাড় করছেন বা ডাটা জোগাড় করছেন। এটার একটা উদাহরণ হইতে পারে যে মনে করেন আমি বলবো যে হচ্ছে আমাদের কুয়েটে 10টা দোকান আছে। এই 10টা দোকানে এই মাসে মনে করেন মার্চ মাসের আজকের তারিখ পর্যন্ত 1 তারিখ থেকে কত টাকা সেল হয়েছে, এই পুরো জিনিসটা হচ্ছে আপনারা বের করবেন। তো আপনার কাজ কি, কুয়েটের প্রত্যেকটা দোকানে যাবেন, যে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার এই মাসে কত টাকা সেল হয়েছে, তারা একটা ইনফরমেশন দিবে। সেই ইনফরমেশনটা বা সেই ডাটাটা আপনি হচ্ছে কালেক্ট করে যে হচ্ছে কাজটা করবেন, সেটা হচ্ছে প্রাইমারি ডাটা। সেকেন্ডারি ডাটা মনে করেন কেউ একজন হচ্ছে মানে রেডি রাখছে যে বাংলাদেশে লাস্ট 3 বছরে কত হচ্ছে জিডিপি বা পার ক্যাপিটা ইনকাম হয়েছে, তো সেটার উপর ভিত্তি করে হচ্ছে আপনি কাজ করবেন। তো সেটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। এরপর হচ্ছে আমি কিছু ডেসক্রিপটিভে হচ্ছে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে প্রথমে মিন। মিন হচ্ছে একদম সিম্পল এভারেজ। সিম্পল এভারেজ মানে কি, যে টোটাল ভার্সেস নাম্বার। তো এখানে মিন মানে হচ্ছে মনে করেন 10 জন মানুষের হচ্ছে এই কয়টা নাম্বার বা এই কয়টা একটা তাদের ভ্যালু, সেটারে 10 দিয়ে ভাগ করলে আপনি মিন পেয়ে যাবেন। মিডিয়ান হচ্ছে কি, মিডিয়ান হইতেছে যে মিডল নাম্বার অফ এন অর্ডার ডাটা সেট, মানে এই ডাটার সবচেয়ে মিডল নাম্বার। মোড হচ্ছে কি, সেটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্টলি অকারিং ভ্যালুস।
আর হচ্ছে এই তো এই কটা জিনিসই মিন, মিডিয়ান, মোড। তারপর হচ্ছে স্কুইনেস। স্কুইনেস হচ্ছে যে ডাটা কিরকম হচ্ছে কনসেন্ট্রেটেড থাকে। তো হচ্ছে এর মধ্যে একটা প্রথম ব্যাপার হচ্ছে ডিসপারশন, মানে হচ্ছে ডাটাটা কতটা ছড়ানো। তো হইতেছে অনেক সময় ডাটা হচ্ছে কম ছড়ানো থাকে, অনেক সময় বেশি ছড়ানো থাকে। তো ছড়ানো ডাটার উদাহরণ আমি বলি, মনে করেন যে তামিম ইকবাল প্রত্যেকটা ম্যাচে 25 করে রান করে হইতেছে মানে 4 ম্যাচে 100 রান করছে। আর হচ্ছে আশরাফুল হচ্ছে এক ম্যাচে মানে হচ্ছে 1 রান করছে, পরের দুইটা ম্যাচে দুইটা ডাক মারছে, পরে লাস্টের ম্যাচে 99 রান করছে। এখন আপনাকে আমি জিজ্ঞেস করব যে হইতেছে তামিমের রান বেশি ছড়ানো নাকি আশরাফুলের রান বেশি ছড়ানো? অবশ্যই তামিমের রান কম ছড়ানো এবং আশরাফুলের রান বেশি ছড়ানো। এটাকে বলতেছে রেঞ্জ। যে তামিমের রেঞ্জ হচ্ছে 25, বা মানে হচ্ছে ধরেন তার মানে সবগুলো স্কোর হচ্ছে 20 থেকে 30 এর মধ্যে আছে। কিন্তু আশরাফুলের রেঞ্জ হচ্ছে 1 থেকে 100 বা 99 এরকম। তো হচ্ছে রেঞ্জের পরে যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে অনেকটাই হচ্ছে রেঞ্জ থেকে বা থেকে বের করা যায়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে মিন বা এভারেজ থেকে কতটা ডেভিয়েটেড হয়েছে বা কতটা বিচ্যুতি ঘটছে এটা। তো সিম্পল মিনের হচ্ছে ব্যাপারটা হইতেছে যে এভারেজ, টোটাল নাম্বার ভাগ হচ্ছে মানে অকারেন্স নাম্বার। তো স্কিউনেস হচ্ছে যে হচ্ছে অ্যাসিমেট্রি হচ্ছে ডিস্ট্রিবিউশনের দেখায়, আর হচ্ছে কুর্তোসিস দেখায় ফ্ল্যাটনেস। তো হইতেছে মানে কুর্তোসিসটা ফ্ল্যাটনেস দেখায় হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের উপর কম্পেয়ার করে। তো এরপরে কিছু টপিক আছে যেটা হচ্ছে মানে মেডিয়ান যেটা করে সেটা হচ্ছে একটা মেডিয়ান আছে অড নাম্বারের জন্য আর একটা মেডিয়ান আছে ইভেন নাম্বারের জন্য। তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সংজ্ঞা আছে, রেঞ্জের হচ্ছে মানে সংজ্ঞা আছে। এরপর হচ্ছে স্যাম্পল, মিন, ভেরিয়েন্স, এই তিনটার উপর ডিপেন্ড করে হচ্ছে মানে মানে একটা স্টাডি মানে কি দিয়ে কি রকম ভাবে হচ্ছে ই করবে। তারপরে যে টপিকটা হচ্ছে কোয়ার্টাইল। কোয়ার্টাইল হচ্ছে একটা সেটকে 4টা ইকুয়াল পার্টে ভাগ করা। তো 25% হচ্ছে মানে কি বলে এটাকে, 25% হচ্ছে একটা কোয়ার্টাইলে পড়ে। তো ব্যাপারটা এরকম যে মনে করেন যে আপনার কাছে 100 ডাটা আছে, তার মধ্যে 100 ডাটাকে আপনি প্রত্যেকটা 25 ভাগে ভাগ করে 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 4টা কোয়ার্টাইল করলেন, এটাকে বলে। আর পার্সেন্টাইল হচ্ছে যে আপনার মানে মনে করেন একটা ডাটা 60 পার্সেন্টাইল মানে কি বুঝায়, যে হচ্ছে ডাটা পয়েন্ট হচ্ছে ওই 60% এর মানে হচ্ছে নিচে, আর হচ্ছে বাকি 40% হচ্ছে এই ডাটা সাইটের মানে এই 30 পার্সেন্টাইলের সরি 60 পার্সেন্টাইলের ভিতরে হচ্ছে 60 পার্সেন্টাইল, আর বাকি সব ডাটা হচ্ছে বাকি 40%। তো এইটার একটা ক্যালকুলেশন আছে। আর বাকিটা হচ্ছে আর যে টপিকটা নিয়ে কথা বলবো ইউনিভ্যারেট আর বাই ভ্যারিয়েট ডাটা। তো ইউনিভ্যারেট ডাটা মানে কি, only one characteristics or attribute। মনে করেন আপনার হচ্ছে আপনি একজন হচ্ছে ট্রাফিক পুলিশ। তো আপনি ট্রাফিক পুলিশের কাজ হইতেছে আপনি দেখা যে কারা স্পিড হচ্ছে মানে বেশি করতেছে বা হচ্ছে কম স্পিডে গাড়ি চালাচ্ছে। আশিক টাইমের কি অবস্থা? ও আচ্ছা 6 মিনিট আছে, আচ্ছা আমি কন্টিনিউ করতেছি, শেষ হয়ে গেলে আমি আরেকটা লিংক দিব, আপনারা সেটাতে জয়েন করবেন। তো হইতেছে একজন ট্রাফিক পুলিশ, সে হচ্ছে একটা স্পিডোমিটার নিয়ে দাঁড়ায় আছে। সে হচ্ছে যারা বেশি স্পিডে চলে বা কম স্পিডে চলে তাদেরকে হইতেছে মানে হচ্ছে পাকড়াও করে, এই হচ্ছে তার কাজ। তো এখন হইতেছে যেটা যে তার হইতেছে মানে হচ্ছে সে যদি একটা অ্যাট্রিবিউট নিয়ে কাজ করে তাহলে হইতেছে সেটাকে আমরা বলতেছি যে ইউনিভ্যারেট ডাটা।
আর মনে করেন সে শুধু ট্রাফিক স্পিড না, কোন সময়ে কোন গাড়ির হচ্ছে স্পিড কেমন হচ্ছে সেটা নিয়ে হচ্ছে মেজার করে, তাহলে সেটা হবে বাইভেরিয়েট, মানে হচ্ছে একের অধিক ডাটা নিয়ে কাজ করতেছে, সেটা হচ্ছে টাইম প্লাস স্পিড। তো সে হচ্ছে কম্পেয়ার করবে পরে হচ্ছে যে কোন স্পিডে গাড়ি চললে হচ্ছে মানে কোন সময় কোন স্পিডে বা কোন টাইমে কোন বেশি স্পিড থাকে এটার একটু কম্পেয়ার করবে। মনে করেন পিক আওয়ারে স্পিড কম থাকে, দুপুরের দিকে স্পিড একটু বাড়ে, আবার হচ্ছে সন্ধ্যার দিকে ট্রাফিক জ্যামের কারণে গাড়ির স্পিড কমে, এইগুলো হচ্ছে তার হচ্ছে অ্যানালাইসিস। তো হচ্ছে এই যে ডাটাটা হচ্ছে কালেক্ট করতেছে, এই কালেক্ট করার পরে এটাকে ডাটা প্রেজেন্টেশন বলে। ডাটা প্রেজেন্টেশনের হচ্ছে প্রথমটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম হচ্ছে অনলি ওয়ে টু প্রেজেন্ট ইউনিভ্যারিয়েট ডাটা। ইউনিভ্যারিয়েট ডাটা কি, যেটার একটা ক্যারেক্টারিস্টিক্স থাকবে। তো হচ্ছে এই যে আমার ডাটাগুলো রিসার্চের পরে হচ্ছে অ্যানালাইসিস করে তারপর কিছু ইনফরমেশন পাবো, সেগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে, সেগুলোর রেজাল্ট লিখতে হবে। তো আমি একটু পরে এক্সেলে চলে যাব, বাট হচ্ছে এই লিঙ্কটাতে না, এই লিঙ্কের পরের লিঙ্কটাতে। তো হচ্ছে এক্সেলে যাওয়ার আগে আমি যেই কয়েকটা টপিক নিয়ে কথা বলবো, যে হচ্ছে ডাটা প্রেজেন্টেশনের সবচেয়ে সুন্দর ওয়েগুলোর মধ্যে একটা হচ্ছে হিস্টোগ্রাম, আরেকটা হচ্ছে পাই চার্ট, আরেকটা হচ্ছে বক্সার প্লট। তো এই জিনিসগুলো আপনারা হচ্ছে বিভিন্ন ভাবে হইতেছে ইউজ করতে পারবেন, এবং এই যে ডাটা প্রেজেন্টেশন সুন্দর হলে একটা পেপারের কাজ অনেক সুন্দর হয়। আপনারা কোন ডাটা কোন জায়গায় হচ্ছে মানে হচ্ছে বসাবেন, তারপর হচ্ছে কি ইনফরমেশনটা এখান থেকে দিবেন, সেটা কনটেক্সটের সাথে যাবে কিনা, এইগুলোর উপর ভিত্তি করে আপনারা কিভাবে ডাটা প্রেজেন্ট করবেন সেটা সেটা নির্ভর করে। সো হচ্ছে এই লিংকে এতটুকুই, এর পরের লিংকে আমি হচ্ছে এই একটু টপিক শেষ করে তারপর হচ্ছে আমি এক্সেলে যাব। ধন্যবাদ।